গুড আফটারনুন সবাইকে। আশা করি সকলে ভালো আছো। তো আগের দিনের আহ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পোস্টমাস্টার গল্পটি আমরা পড়ছিলাম এবং বেশ কয়েকটা ক্লাস মিলে পোস্টমাস্টার গল্পটি আমরা আলোচনা করছি। তো এর শেষ অংশ অল্প একটুখানি বাকি রয়েছে। তো সেটা এবং এই বিষয়ক কিছু প্রশ্নাবলী নিয়ে আজকে আলোচনার কথা ছিল। তো চলো যে বাকি অংশটুকু রয়েছে আগে সেটা পড়ে নিই আমরা। আচ্ছা, তো কোন পর্যন্ত আমরা পড়েছিলাম এবং বিষয়টা কি ছিল একবার দু এক লাইনে সংক্ষেপে মনে করিয়ে দিই তোমাদের। যে পোস্টমাস্টার যিনি উলাপুর গ্রামে কাজে নিযুক্ত হন পোস্টমাস্টারের পদে, তো সেখানে তিনি শহর থেকে যেহেতু এসেছিলেন, তাই এখানে একটা প্রত্যন্ত গ্রাম, সেখানে তার মন বসছিল না। তারপর বর্ষাকাল ছিল, আর ওই বাড়ির কথা তার মনে পড়তো। এমনকি উম, তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। জ্বরে তার মা এবং তার দিদির সান্নিধ্য পেতে তার মন চাইছিল। তো সেখানে তার দেখভাল করতো রতন নামের একটি বালিকা, ওই গ্রামের আহ অনাথা বালিকা রতন, যে কিনা সর্বক্ষণ পোস্টমাস্টারের খেয়াল রেখেছে, সেবা যত্ন করেছে। এবং শেষে কয়েকটা লাইনে আমরা এই পেজে, মানে এই পৃষ্ঠায় কয়েকটা লাইনে আমরা দেখতে পাবো যে রতনের মনে একটা আবেগ সৃষ্টি হয়েছে, বা একটা দৃঢ় মানসিকতা একরকম এসেছে পোস্টমাস্টারের জন্য। তার মনে একটু হলেও জায়গা তৈরি হয়েছে পোস্টমাস্টারের জন্য। তো শেষে আহ, যে পোস্টমাস্টার যিনি, তিনি চলে যাবেন এখানে। আহ, তিনি সুস্থ হয়ে উঠে তারপর এখানে তার একদমই মন বসছে না। তিনি ঠিক করলেন যে এখান থেকে পদত্যাগ করবেন এবং তার নিজের জায়গায় শহরে ফিরে যাবেন। তো সেই সময় আমরা দেখতে পাচ্ছি রতনের মনের কথা, বা তিনি, রতন যে বালিকা ছিল, এই কিছুদিন পোস্টমাস্টারকে সেবা শুশ্রূষা করার পর এবং তার সঙ্গে যে একটা স্নেহের বা বন্ধুত্বের যে সম্পর্ক একটা তৈরি হয়েছে, আমরা দেখতে পাই যে রতন তার মা বাবা ভাইয়ের গল্প পোস্টমাস্টারের সঙ্গে করছে এবং পোস্টমাস্টারও তার বাড়ির কথাও রতনের সঙ্গে বলছে। এইরকম ভাবে দুজনের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়, যেটা পোস্টমাস্টার সেটা সাধারণ একটা স্নেহের সম্পর্ক হিসাবে ভেবেছে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেশ খানিকটা জায়গা করে নিয়েছে পোস্টমাস্টার, অর্থাৎ তার মনে একটা অনুরাগের ছোঁয়া বা অনুরাগের একটা সম্পর্ক, এরকমটা রতন ভেবেছিল এবং সেটাই সে প্রত্যাশা করছিল। এবং পোস্টমাস্টারের সেখান থেকে পদত্যাগ করা, সেখান থেকে চলে যাওয়াতে দেখতে পাই আমরা যে রতন কতটা বিধ্বস্ত হয়ে পড়েছে এবং সে কতটা ভেঙে পড়েছে, যে সে কথা বলছে না। এমনকি পোস্টমাস্টার যখন তাকে টাকা দেওয়ার কথা বলে, টাকা নয়, ওই উম, পরের যে পোস্টমাস্টার এখানে যে কাজে নিযুক্ত হবে বা হবেন, তাকে যে রতনের কথা বলবেন এবং আহ, রতনকে তিনি যেমন ভাবে যত্ন করতেন সেরকম ভাবে যদি যত্ন করেন, সেটা তিনি এখন রিসেন্ট যে পোস্টমাস্টার কাজে নিযুক্ত হবেন তাকে বলে যাওয়ার কথা যখনই বললেন, রতন কিন্তু রাজি হয়নি। যে তার এই এই কথাটা তিনি আহ, রতন মেনে নিতে পারলো না। তার এর আগে যে তিরস্কার করেছে বা আহ, কটু কথা, তাতে সে কষ্ট পায়নি বা সে চুপ করেছিল, কিন্তু এই নরম কথাটাতেও রতন কষ্ট পেয়েছে, বা সে উচ্ছ্বাসিত হৃদয়ে সে কেঁদে ফেলেছে। বা কেঁদে কেঁদে তাকে বলছে যে তোমার কোনো কিছু বলতে হবে না, আহ আমি এখানে থাকতে চাই না, মোটামুটি সে অনেক কষ্ট পেয়েছে। হ্যাঁ, সেটার ভাবটা আমরা বুঝতে পারছি, সেটার ভাবটা প্রকাশ হচ্ছে ধীরে ধীরে। তারপর আহ এই যে আহ এই পর্যন্ত আমরা পড়েছিলাম এবং এর পরের অংশটা এবার আমরা দেখবো কি আছে। তো কি বলছে, পোস্টমাস্টার রতনের এরূপ ব্যবহার কখনো দেখেন নাই।
তাই অবাক হইয়া রহিলেন। এর আগে পোস্টমাস্টারের সঙ্গে রতন যখন থাকতো, তার সেবা শুশ্রূষা করতো, আহ জল তুলে দিত, পায় ফরমাস শুনতো, তার কাছে পড়াশুনো করতো, এইরকম ব্যবহার আগে কখনো দেখেননি পোস্টমাস্টার। এই প্রথম এমন ব্যবহার দেখে পোস্টমাস্টার হতবাক হয়ে রইলেন, হ্যাঁ, অবাক হয়ে রইলেন যে এতটা পরিবর্তন, এরকম ভাবের পরিবর্তন, সেটা পোস্টমাস্টার ভেবে উঠতে পারেননি। হঠাৎ করে এরকম ব্যবহার দেখে তিনি অবাক হয়ে গেছেন। তারপর পরের লাইন, নতুন পোস্টমাস্টার আসিল। যে এর পোস্টমাস্টার চলে যাওয়াতে সেই পদটা তো শূন্য থাকবে না, সেখানে নতুন যে পোস্টমাস্টার আসলো, তাহাকে সমস্ত চার্জ বুঝাইয়া দিয়া পুরাতন পোস্টমাস্টার গমনোন্মুখ হইলেন। তো যে নতুন পোস্টমাস্টার আসলো তাকে আহ এখানকার যে সমস্ত কাজ, মানুষ যে পদে রয়েছে সেই সেখানকার কাজকর্ম তিনি করছেন। তো এরপরে যে নতুন যে ব্যক্তি আসবে, তাকে তো আগের যে থাকেন তাকে তো বুঝিয়ে দিতে হবে বিষয়টা, না হলে হঠাৎ করে তো হিমশিম খেয়ে যাবে, বা কোথায় কি করার ছিল, কতটা করতে হবে সেটা তো জানে না। তো সেই জন্য তাকে যে সমস্ত কাজ বাজ রয়েছে সেগুলো নতুন পোস্টমাস্টারকে বুঝিয়ে দিলেন। দিয়ে পুরাতন পোস্টমাস্টার গমনোন্মুখ হইলেন। গমনোন্মুখ মানে যে যেতে উদ্যত, বা চলে যাবে, এরকম। যে বুঝিয়ে দিয়ে পোস্টমাস্টার এবার আহ, যেতে উদ্যত হলেন। তারপর যাইবার সময় রতনকে ডাকিয়া বলিলেন, রতন, তোকে আমি কখনো কিছু দিতে পারিনি, আহ আজ যাবার সময় তোকে কিছু দিয়ে গেলুম, এতে তোর দিন কয়েক চলবে। যে যাওয়ার সময় যখন পুরাতন পোস্টমাস্টার, মানে আমাদের গল্পের যিনি চরিত্র, তো তিনি যাওয়ার সময় রতনকে ডেকে বলছেন যে, রতন, তোকে আমি কখনো কিছুই দিতে পারিনি। রতন তো এই পোস্টমাস্টারের কাছে কাজ করতো, তার ফাই ফরমাস শুনতো শুধু খাওয়ার জন্য, সে টাকা পয়সা নিত না, সেখানে খাওয়ার জন্য সে কাজ করতো, দুবেলা দুমুঠো খেতে পেত। এই গল্পের লাইনে আছে, আমরা দেখবো আগের পাতায়, যে শুরুর দিকে যে চারিটি চারিটি খেতে পায়, অর্থাৎ যে খেতে পেত, শুধু খাওয়ারটুকু পেত। তো সেই জন্য পোস্টমাস্টার বলছেন যে রতনকে তো তিনি কিছু দিতে পারেননি, তো আজ যাবার সময় তোকে কিছু দিয়ে গেলুম, এতে তোর দিন কয়েক চলবে। আজকে যখন পোস্টমাস্টার সেখান থেকে চলে যাচ্ছেন, তার নিজের শহরে ফিরে যাচ্ছেন, তখন সেই যাবার সময় রতনকে তিনি কিছু দিয়ে যেতে চান, যেটা যাতে তার বেশ কিছুদিন চলবে, আহ আরো কয়েকটা দিন, যাতে পোস্টমাস্টার চলে যাওয়ার পর রতনের অসুবিধে না হয়, তার জীবন অতিবাহিত করতে বাধা না আসে, সেই কথা ভেবে রতনকে তিনি কিছু দিয়ে যেতে চাইছেন। তারপর কিছু পথ খরচা বাদে তাহার বেতনের যত টাকা পাইয়াছিলেন পকেট হইতে বাহির করিলেন। এখানে পোস্টমাস্টার যিনি, তার তার যে ভালো মনের পরিচয়ও পাচ্ছি আমরা, তাই নয় কি? দেখো এখানে আহ রতনের মনে পোস্টমাস্টারের জন্য যে আবেগটা তৈরি হয়েছে, এবং পোস্টমাস্টারের মনে রতনের জন্য সেই রকম, মানে সেই অনুরূপ আবেগ তৈরি না হলেও, এই যে এতদিন মেয়েটা তার সেবা শুশ্রূষা করেছে এবং তার কাছে ছিল, তো তার জন্য তিনি তার পথ খরচাটুকু রেখে মাইনের যতটুকু টাকা তিনি পেয়েছিলেন সবটাই রতনকে দিয়ে দিতে চাইছে। ফলে আমরা এখানে পোস্টমাস্টার যিনি, তার ভালো মনেরও আমরা একটা পরিচয় পাচ্ছি। দেখো পরে, তখন রতন ধুলায় পড়িয়া তাহার পা জড়াইয়া ধরিয়া কহিল, দাদা বাবু, তোমার দুটি পায়ে পড়ি, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে কিছু দিতে হবে না, তোমার দুটি পায়ে পড়ি, আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না, বলিয়া এক দৌড়ে সেখান হইতে পালাইয়া গেল। তো এখানে দেখো পোস্টমাস্টার, সে তার ভালো মনের পরিচয় দিয়ে বলো বা রতনের কথা ভেবে, সে তো শুধুমাত্র একটা স্নেহের সম্পর্ক ভেবেছে, এতদিন ছিল তার কাছে। তো সেখান থেকে তার সমস্ত মাইনের টাকাটুকু দিয়ে দিতে চাইছিলেন।
কিন্তু রতন তার আবেগটা, তার যে অনুভূতিটা, সেটা ওই সামান্য টাকা দিয়ে সে কিন্তু কিনতে চাইছে না। বা যে তার ভালোবাসার যে আবেগ বা যে অনুভূতি, সেই কারো দৃঢ় মানসিকতা বা যে দৃঢ় যে অনুভূতি, সেটা সেই টাকার বিনিময়ে নিতে চাইছে না। তার অনুভূতি একদিকে, টাকা একদিকে। তার কিছুই লাগবে না, তার টাকা লাগবে না। তাই জন্য দেখো সে টাকা নিতেও নারাজ হলো। এমনকি সে ধুলোয় পড়ে তার পোস্টমাস্টারের পা জড়িয়ে ধরে বলছে যে দাদা বাবু, তোমার দুটি পায়ে পড়ি, তোমার দুটি পায়ে পড়ি, বারবার করে একটা কথা বলে যাচ্ছে, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে কিছু দিতে হবে না, আমার কিছু লাগবে না। হুম। আমার জন্য কিছু ভাবতে হবে না। ও, রতন এখানে বুঝতে পারছে যে পোস্টমাস্টার শুধুমাত্র তার স্নেহ ভাবে বা আহ, স্নেহের জন্য তাকে টাকাটা দিচ্ছে। তার মনে অন্য কোনো অনুভূতি নেই যতটা রতনের এসছে। তাই জন্য যে টাকাটা দিয়ে ওকে সাহায্য করতে চাইছেন পোস্টমাস্টার, সেজন্য রতন সে টাকাটা নিতে নারাজ হয়ে গেল, এবং সে তার যে আবেগ অনুভূতি, সেটা টাকার বিনিময়ে নিতে চাইলো না। তারপর সত্যিই তো এই আবেগ, ভালোবাসা, অনুভূতি, এগুলো কখনোই টাকা দিয়ে বিচার করা যায় না। তাই না? তোমরাও তো বড় হয়েছো, তোমরাও নিশ্চয়ই বোঝো। তো সেখানে আরো একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে রতনের হুম লোভ, লালসা, এসব কিন্তু কিছুই নেই। ও একটা অনাথা বালিকা, সেখানে ওর নিজের ভরণ পোষণ বা এরপরে এই যে পোস্টমাস্টার চলে যাচ্ছেন, এরপরে সে যে কিভাবে দিন পার করবে, মানে জীবন অতিবাহিত করবে, সে কথা কিন্তু সে ভাবছে না। বা সে তো চাইলে পোস্টমাস্টারের থেকে টাকাগুলো নিয়ে নিতে পারতো, তাই না? তাহলে সে সুখে জীবন কাটাতে পারতো কিছুদিন, তাহলে যা ইচ্ছা করতে পারতো। কিন্তু সে, তার বিন্দু মাত্র লোভ লালসাও নেই। তার কাছে যেটাই আসল ধরা পড়েছে সেটাই হলো তার আবেগ, তার শহরের সেই দাদাবাবু। ওর তাকেই চাই, এবং সেই অনুভূতিটাই প্রধান হয়ে দাঁড়িয়েছে, না তো কোনো টাকা পয়সা। হুম। যাই হোক, তারপর দেখো, ভূতপূর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলিয়া, হাতে কার্পেটের ব্যাগ ঝুলাইয়া, কাঁধে ছাতা লইয়া, মুটের মাথায় আহ নীল ও শ্বেত রেখায় চিত্রিত টিনের পেটরা তুলিয়া ধীরে ধীরে নৌকাভিমুখী চলিলেন। আচ্ছা, ভূতপূর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলে, ভূতপূর্ব বলা হচ্ছে কেন? যে ভূতপূর্ব, যে তিনি আগে এরকম দৃশ্য দেখেননি, বা রতনের থেকে এরকম ব্যবহারও তিনি পাননি, বা তিনি আশাও করেননি যে রতন এরকম করবে। বা আহ তিনিও একটু একটু বুঝতে পারছেন যে রতনের মনে তার জন্য কি তৈরি হয়েছে, বা রতনের মনে এখন কি চলছে, যার ফলে সে এরকম ব্যবহার করছে। তো তার জন্য তিনি যে অবাক হয়ে দাঁড়িয়েছিলেন বা অবাক হয়ে তার ব্যবহারগুলো দেখছিলেন, তো সেজন্য ভূতপূর্ব বলা হয়েছে। তো পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলিয়া, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, হাতে কার্পেটের ব্যাগ ঝুলাইয়া, অর্থাৎ হাতে একটা কার্পেটের ব্যাগ ঝুলিয়ে, কাঁধে ছাতা নিয়ে, মুটের মাথায় নীল ও শ্বেত রেখায় চিত্রিত টিনের পেটরা, টিনের পেটরা যেটা বাক্সও বলতে পারো, যেটা নীল ও শ্বেত রেখার দ্বারা চিত্রিত। হ্যাঁ, মানে তাতে ছবি আঁকা ছিল, যেটা নীল আর শ্বেত রেখা মিলিয়ে একটা টিনের পেটরা, সেটা মুটের মাথায় তুলে দিয়ে তিনি ধীরে ধীরে নৌকাভিমুখী চলিলেন। নৌকাভিমুখী অর্থাৎ নৌকার দিকে তিনি চললেন, অর্থাৎ নদীর দিকে, যাতে নৌকা করে নদী পার হয়ে তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন। তো সেই জন্য নৌকাভিমুখী বলা হয়েছে, যে নৌকা দিকে চললেন, সেখানে গিয়ে নৌকা ধরবেন। তারপর যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়িয়া দিল, বর্ষা বিস্ফারিত নদী, ধরণীর উচ্ছ্বালিত অশ্রু রাশির মতো চারিদিক ছলছল করিতে লাগিল। যখন নৌকায় উঠিলেন, মানে পোস্টমাস্টার তার শহরে ফিরে যাওয়ার জন্য যে আহ নদী পার হচ্ছেন, যে নৌকায় উঠলেন এবং নৌকা ছাড়িয়া দিল, এবং নৌকা যখন ছেড়ে দিল, বর্ষার বিস্ফারিত নদী,
কেন বলা হচ্ছে? এমনি বর্ষাকালে চতুর্দিক থই থই করে, যে সবটা পুকুর খাল বিল সবকিছু জলে পূর্ণ থাকে, তাই না? নদী তো আরো বেশি পূর্ণ থাকে। তো সেই জন্য বর্ষা বিস্ফারিত বলা হচ্ছে, যে অনেক জল নদীতে। সেজন্যই বলছে যে বর্ষা বিস্ফারিত নদী ধরণীর উচ্ছ্বালিত অশ্রু রাশির মতো চারিদিকে ছলছল করিতে লাগলো। যে নদীটা যে জলে থই থই করছে, সেটাকে কত সুন্দর একটা ভাষায় বিবরণ করলেন লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। যে ধরণীর উচ্ছ্বালিত অশ্রু রাশির মতো চারিদিক ছলছল করিতে লাগিল। এখানে দেখো তিনি যে উপমা ব্যবহার করেছেন বা রূপক ব্যবহার করেছেন, সেটা সত্যি মার্জনীয়। দেখো, আহ ধরণীর উচ্ছ্বালিত অশ্রু রাশির মতো চারিদিক ছলছল করিতে লাগিল, অর্থাৎ পৃথিবীর যে উচ্ছ্বালিত অশ্রু রাশি মানে কি, চোখের জলের ধারা। হুম, সেই চোখের জলের ধারার মতো চতুর্দিকটা ছলছল করছে। এখানে দেখো একটা করুণ বা একটা আবেগ আপ্লুত আহ একটা পরিস্থিতি, যে আহ, রতনেরও একটা করুণ পরিস্থিতি বা করুণ পরিণতি বলতে গেলে চলে। এবং পোস্টমাস্টার যিনি এতদিন ছিলেন সেখান থেকে চলে যাচ্ছেন, ফিরে যাচ্ছেন, তারও মনে একটা একটু হলেও নাড়া দিচ্ছে বিষয়গুলো। এবং সব থেকে বড় কথা, রতনের যে করুণ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, তো সেই রতনের বুক ভাঙা কান্না, তার চোখের জল, সেগুলোর সাথে একটা মিল পাওয়া যাচ্ছে, তাই না? তো দেখো, এখানে বলা যায় যে রতনের চোখের জল, হ্যাঁ, তো সেই রকম যেন একটা করুণ পরিস্থিতি, যে যখন মানুষের মন খারাপ থাকে এবং সে যখন উম, আবেগ আপ্লুত থাকে, আবেগ আপ্লুত বলতে সেই অর্থে নয়, এটা করুণ দশার কথা বলা হচ্ছে। তো সেই সময় যে চারিদিকে আহ, আরো প্রকৃতির উপরেও নির্ভর করে, প্রকৃতিটা এখানে করুণ পরিস্থিতির সঙ্গে প্রকৃতিটাও যেন তাদের তালে তাল মিলিয়ে চলেছে। তাদের যে মনের অবস্থা, সেটাকে যেন আরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে। প্রকৃতির সঙ্গে তাদের মনের অবস্থার মিল পাওয়া যাচ্ছে, তাই না? তারপর হুম, তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন। একটি সামান্য গ্রাম বালিকার করুণ মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্মব্যথা প্রকাশ করিতে লাগিল। অর্থাৎ দেখো, এই যে বললাম যে প্রকৃতিও একটা ম্যাটার করে, যে সিচুয়েশন পরিস্থিতি অনুযায়ী প্রকৃতির ওপরেও একটা মানুষের মনের আবেগ বা মানুষের মনের করুণা, সেগুলো আহ, প্রকাশ পায়, সেগুলো আরো টের পায়, বা বলা চলে যে প্রকৃতি সেটাকে আরো ভালোভাবে বুঝিয়ে দেয়। এখানে দেখো, এই যে নদীর জল যেটাকে অশ্রু রাশির মতো ছলছল করছে এরকমটা মনে হচ্ছে, তো সেই সময় পোস্টমাস্টার যিনি এখান থেকে পদত্যাগ করে তার শহরে চলে যাচ্ছেন, তিনি তো এটাই চাইছিলেন, যে এখানে তার মন টিকছে না, তাই তিনি তার নিজের শহরে নিজের পরিবারের কাছে ফিরে যেতে চাইছেন। তার তো খুশি হওয়ার কথা, কিন্তু দেখো, তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন। তিনিও কিন্তু মনে মনে একটা কষ্ট অনুভব করছেন। হুম, হঠাৎ তিনি তো এত কিছু ভাবেননি। তিনি তো দৃঢ় কণ্ঠে আহ রতনকে তো বলে এসেছে, বা হেসেও বলেছে যে তাকে নিয়ে যাওয়াও সম্ভব নয়, বা তিনি অধীর আগ্রহে তার যে দরখাস্ত দিয়েছিলেন এখান থেকে পদত্যাগ করার, সেটা সেটার উত্তরেও তিনি অধীর আগ্রহে ছিলেন যে কখন আসবে, এবং তিনি এখান থেকে যেতে পারলেই যেন বাঁচেন, এরকম একটা ভাব তার মধ্যে পরিলক্ষিত হচ্ছিল। কিন্তু এখানে দেখো, যে পোস্টমাস্টার তার নিজের একটা নিজের মনেও একটা বেদনা অনুভব করছেন, একটা কষ্ট অনুভব করছেন। তারপর দেখো, একটি সামান্য গ্রাম বালিকার করুণ মুখচ্ছবি, তিনি তো এতক্ষণ স্থির ছিলেন, তার মন থেকে তিনি আহ দৃঢ় ছিলেন, আহ যে এসবে তার কিছু ফারাক পড়ে না। তিনি শহরে তার নিজের বাড়ি, নিজের
পরিবারের কাছে ফিরে যেতে পারলে বাঁচেন। কিন্তু এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে সামান্য একটা গ্রাম বালিকার করুণ মুখচ্ছবি যেন বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্ম ব্যথা প্রকাশ করতে লাগিল। এতক্ষণ পর এই যে বলা চলে তার এই যে মর্ম ব্যথা বা রতনের যে জন্য যে মন খারাপি বা একটা হালকা পিছুটান তৈরি হচ্ছে, সেটার শুরুটা যেন করেছে বা সেই আবেগের যে প্রকাশটা যেন করেছে প্রকৃতি। যে নদীর এই ছলছল যে অশ্রু রাশির মতো যে ছলছল জল নদীর ধরণীর বুকে, সেই থেকেই যেন মনে হচ্ছে যে সেটাই যেন সূত্রপাত বা প্রকৃতিই যেন তার ব্যথাটাকে ধরিয়ে দিল, এরকম মনে হচ্ছে, তাই না? তো এতক্ষণ পর সেই গ্রামের একটা মানে সামান্য গ্রাম্য বালিকা আহ গল্পে, যেখানে রতনকে শুরু থেকেই একটা অনাথা বালিকা বা মানে অশিক্ষিতা গ্রাম্য অনাথা বালিকা তার চারিটি চারিটি খেতে পায়, এই রকম ধরনের কথা আমরা দেখে এসেছি বা জেনে এসেছি। এবং এখানেও আবার বলা হচ্ছে যে এক সামান্য গ্রাম্য বালিকা, গ্রামের মেয়ে, তার উপরে বাচ্চা বয়স, এবং পড়াশোনা জানে না, অনাথা, তাই তাকে খুবই সামান্য ভাবা হয়েছে রতনকে। তো সেই এক সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্ম ব্যথা, তো বিশ্বব্যাপী যে বিশ্বের সমান, এরকম গোটা বিশ্ব সমান যেন এমন কষ্ট হচ্ছে, যে বৃহৎ অব্যক্ত মর্ম ব্যথা, অব্যক্ত, যেটা যেটা ব্যক্ত করা যায় না, যেটা প্রকাশ করা যায় না, বলা যায় না, সেরকম একটা মর্ম ব্যথা যে তিনি তার মনের মধ্যে যেন প্রকাশ হতে লাগলো। হ্যাঁ, এবার এতক্ষণ পর তিনি যখন ফিরে যাচ্ছেন নদীর মধ্যে, মানে নৌকায় করে যখন তিনি চলেছেন, নৌকা ছেড়ে দিয়েছে অলরেডি, তখনই তার মনের মধ্যে সেই যে আবেগ বা সেই অনুভূতি বা রতনের জন্য মন খারাপি বা মর্ম ব্যথা যেটা অনুভব করছেন, তখনই সেটা প্রকাশ পাচ্ছে, সেটা নৌকা ছেড়ে দেওয়ার পর। তারপর দেখো, একবার নিতান্ত ইচ্ছা হইল ফিরিয়া যাই, জগতের ক্রোড়বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি। তার এতটাই কষ্ট হচ্ছে, মনের মধ্যে এতটাই মোচড় দিচ্ছে, বা ওই গ্রাম্য বালিকা রতনের মুখচ্ছবি, করুণ মুখচ্ছবি তার মনে এত পরিমাণে দাগ কাটছে, তার কথা এত করে মনে পড়ছে, তার এক মুহূর্তে মনে হয়েছিল যেন ফিরে যান তিনি, গিয়ে রতনকে যেন নিয়ে আসে। হ্যাঁ, হুম, ক্রোড়বিচ্যুত সেই অনাথিনী তাকে সঙ্গে করে যেন নিয়ে আসে। কিন্তু তখন পালে বাতাস পাইয়াছে, বর্ষার স্রোতে খরতর বেগে বহিতেছে, গ্রাম অতিক্রম করিয়া নদীকূলের শ্মশান দেখা দিয়েছে, এবং নদী প্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হইল, জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি, পৃথিবীতে কে কাহার। দেখো, আহ তার যে ইচ্ছে হলো যে ফিরে যাই, গিয়ে সেই অনাথা বালিকা রতনকে তিনি সঙ্গে করে নিয়ে আসবেন, তার এই ইচ্ছে হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে তারপরেও তার মনে হচ্ছে যে না, থাক, যে পালে বাতাস লেগেছে, অর্থাৎ নৌকা চলা শুরু হয়ে গেছে। বর্ষাকালে নদীতে নৌকা চলাও বিপজ্জনক। হ্যাঁ, রিস্ক থাকে। তো সেখানে পালে বাতাস পেয়েছে, এই ঘোরতর বেগে বইছে, মানে বর্ষার স্রোত ঘোরতর বেগে বইছে। বললাম যে বর্ষাকালে নদীতে যাওয়া আসা রিস্ক থাকে। তো ঘোরতর বেগে স্রোত বইছে, মানে নদীর ঢেউগুলো খুব গতিতে চলছে, এবং মাঝে মাঝে ভয়ঙ্কর রূপ নেয় সেটার। তো যাই হোক, তো পালে বাতাস লেগেছে, আহ নৌকা ছেড়ে দিয়েছে। তারপর গ্রাম অতিক্রম করিয়া নদীকূলের শ্মশান দেখা দিয়েছে, যে গ্রাম পার হয়ে সেই উলাপুর গ্রাম যেখান থেকে তিনি ফিরছেন, সে গ্রাম পার করে নদী কূলের বা নদীর ধারে, নদীর তীরে সেই শ্মশান দেখা দিয়েছে, এবং নদী প্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হইল, এবং
নদী প্রবাহে ভাসমান পথিক, অর্থাৎ কাকে বলা হয়েছে না, পোস্টমাস্টারের কথাই বলা হচ্ছে এখানে। যে পোস্টমাস্টার তার উদাস হৃদয় বলা হচ্ছে কেন? কারণ তার মনেও একটা অনুভূতি জাগছে বা একটা অনুভূতির প্রকাশ পাচ্ছি আমরা। তো তারও যে মন খারাপ হচ্ছে, কষ্ট হচ্ছে, একটা পিছুটান লাগছে, সেটা আমরা বুঝতে পারছি। তো সেই কারণে তার হৃদয়টাকে মানে উদাস হৃদয় বলা হচ্ছে। তো যাই হোক, তো সেই নদী প্রবাহে ভাসমান, অর্থাৎ তিনি যে নদীতে নৌকা করে যাচ্ছেন, সেই জন্য নদী প্রবাহে ভাসমান বলা হচ্ছে সেই পোস্টমাস্টার বা সেই শহুরে বাবুকে। এবং তার উদাস হৃদয়ে তখন একটা তত্ত্বের উদয় হইল, অর্থাৎ এমন একটা তত্ত্ব তার মনে আসলো যে, সেটা হলো বা তিনি ভাবছেন, এমন একটা ভাবনা তার মাথায় আসলো যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, বা ঠিক আছে, তিনি বাস্তবটাকে মেনে নিচ্ছেন যে জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি? যে তিনি শহরের শিক্ষিত একজন মানুষ, তো তিনি যে এই জীবনে কত বিচ্ছেদ, কত মৃত্যু আসে মানুষের, তো সেই জন্য তিনি এটাকে প্রধান বলে মনে করছেন না, সেখান থেকে তিনি বেরিয়ে আসার চেষ্টা করছেন। যেটা বাস্তব, সেটাকে তিনি মেনে নেওয়ার চেষ্টা করছেন। হুম, এখানে তার যে একটা ম্যাচিউরিটি প্রকাশ পাচ্ছে, তাই না? তো তিনি বাস্তবটা মেনে নিয়েই, এবং এই তত্ত্বটাও তিনি মেনে নিলেন যে জীবনে তো এমন কতই বিচ্ছেদ আসে মানুষের, কতই মৃত্যু আসে, ফিরে ফল কি, ফিরে গিয়ে কি লাভ হবে, থাক ফিরেই যায়, যেটা বাস্তব সেটাই মেনে নিই। হুম, পৃথিবীতে কে কাহার, পৃথিবীতে কে কার, তাই না? যে মানুষ সবশেষেই নিজেরটাই ভাবে, এবং সবশেষে মানুষ নিজেকেই থাকতে হয়, নিজেকেই বাঁচতে হয়, তাই না? সবকিছুর পরিস্থিতির সঙ্গে লড়ে, নিজের মনের প্রতিদ্বন্দ্বিতা, মানে মনের সঙ্গে দ্বন্দ্ব করে, বা পরিস্থিতির সঙ্গে দ্বন্দ্ব করে, সেই তাকেই বাঁচতে হয়, তাকেই জীবনে এগোতে হয়, তার জীবন অতিবাহিত তাকে নিজেই করতে হয়। এই যে বিচ্ছেদ, কত মৃত্যু, এগুলো মানুষকে তো আটকে রাখতে পারে না, তাই না? দেখো, তোমাদের তোমাদের কোনো আত্মীয় বা কোনো কাছের মানুষের কোনো মৃত্যু হলে বা বিচ্ছেদ হলে কি হয়, 1 বছর, 2 বছর, 3 বছর প্রচুর পরিমাণে কষ্ট পায় মানুষ। তারপর কি হয়, ধীরে ধীরে সেগুলো, বলছি না যে কষ্ট হয় না, আলবাত নয়, কষ্টটা হবে স্বাভাবিক, কিন্তু কি হয়, স্মৃতিগুলো একটু হলেও ঝাপসা হয়ে আসে। বা আরো একটা বলা যায় যে সেই কষ্টগুলো নিয়েই আমাদের চলতে হয়, আমাদের বাঁচতে হয়, আমাদের জীবন অতিবাহিত করতেই হয়, তাই না? তো এখানেও তাই, যে পোস্টমাস্টার, তিনি সেই বাস্তবটাকেই, কঠিন সত্য যে কঠিন বাস্তব, সেটাকে তিনি মেনে নিয়েছেন একেবারে, যে ফিরে কি লাভ, পৃথিবীতে কে কার, দিন শেষে সে নিজেকে নিজের থাকতে হবে, তাই বাস্তবটা মেনে নেওয়াই শ্রেয় বলে মনে করেছেন পোস্টমাস্টার। হুম, তারপর এই তত্ত্বটা কিন্তু পোস্টমাস্টার মেনে নিয়েছেন, বা এই বাস্তবটা পোস্টমাস্টার মেনে নিয়েছেন, কিন্তু রতনের মনে কোনো তত্ত্বের উদয় হইল না। রতন রতনের মনে কোনো রকম ভাব পরিবর্তন হলো না, কোনো রকম কোনো বাস্তব, মানে কোনো বাস্তবতা বা কোনো তত্ত্বের কোনো কিছুই তার মাথায় আসলো না, কোনো ভাবনাই তার মাথায় আসলো না। সে সেই পোস্ট অফিস গৃহের চারিদিকে কেবল অশ্রু জলে ভাসিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিল। হুম, আমরা দেখি যে মেয়েদের থেকে ছেলেরা একটু শক্ত প্রকৃতির হয়, কঠিন হৃদয়ের হয়, আমরা শুনে থাকি, তাই না? তারা সহজে বাস্তবটা মেনে নিতে পারে, কিন্তু নারী হৃদয় কে বুঝিবে? গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর একটা লাইনেও তিনি বলেছেন যে নারী হৃদয় কে বুঝবে? তো নারীদের মন, তারা একটু আবেগপ্রবণ হয়ে থাকে, এবং একটা আশ্বাস, একটা আশা ভরসা তাদের মনে সঞ্চয় করে রাখে যে হয়তোবা ঠিক হবে, হয়তোবা ফিরে আসবে, এরকম একটা আবেগ তাদের মধ্যে কাজ করে। হ্যাঁ, তারা দৃঢ় মানসিকতা সম্পন্ন হতে পারে না। বলছি না সব মেয়েরা হয় বা সব নারীরাই এরকম হয়, তা নয়, বেশিরভাগ 90%
মেয়েদের মনের অবস্থা এরকমটাই হয়। এবং সেটা শুধু আমি বলে বলছি না, গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরও সেরকম ধরনের একটা আহ আশ্বাস দিয়েছে। তো কি হলো না, পোস্টমাস্টার যিনি, তিনি একটা তত্ত্বকে আদেশ মনে করে বা একটা বাস্তবটাকে মেনে নিয়ে তিনি এগুলোকে পিছনে ফেলে তিনি সামনের দিকে অগ্রগতি করতে পেরেছেন। কিন্তু রতন, তার মনে কোনো রকম তত্ত্বের উদয় হলো না। সে সেই পুরানো জিনিসগুলো নিয়েই পড়ে আছে। কি করছে না, সেই পোস্ট অফিসের গৃহের, অর্থাৎ সেই আটচালা গৃহ যেখানে পোস্টমাস্টার থাকতেন, যেখানেই তার অফিস, সেই গৃহের বা সেই ঘরের চারিদিকে কেবল অশ্রু জলে ভাসিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতো। অর্থাৎ আহ বেড়াইতেছিল। অর্থাৎ সেই গৃহের চারপাশে বা বাড়িটার চারপাশে রতন সারাক্ষণ কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছিল চারপাশটায়। বোধ করি তাহার মনে হীন আশা জাগিতেছিল। অর্থাৎ মনে হচ্ছে গল্পের কথক যিনি, তিনি, তার মুখ দিয়েই তো শোনা গল্পগুলো, তাই না? তো কথক মনে করছেন যে তার মনে বলতে কার কথা বোঝানো হয়েছে? না, রতনের কথা বোঝানো হয়েছে। যে রতনের মনে একটা ক্ষীণ আশা জাগিতেছিল, অর্থাৎ রতনের মনে একটা হালকা আশা জাগছিল যে দাদাবাবু যদি ফিরিয়ে আসে। ওই যে বললাম যে মেয়েরা এরকমটা ভাবতে পারে যে হয়তোবা ঠিক হয়ে যেতে পারে, হয়তোবা ফিরে আসতে পারে। একটা উম, আশা নিয়ে বাঁচে। মানুষের যখন আহ, সবকিছু শেষ হয়ে যায়, তখন যখন তার থেকে সবকিছু দূরে চলে যায়, তখন একটা আশা নিয়ে বাঁচে মানুষ। আহ অতীব ভেঙে পড়লেও, হুম, টুকরো টুকরো হয়ে গেলেও তখনও একটা ক্ষীণ আশা তাদের মনে জেগে থাকে। অর্থাৎ আশায় তারা যেন বাঁচে যে ঠিক হয়ে যাবে, হয়তো ফিরে আসবে। এখানে রতনও তাই, আহ সেই বাড়িটার চারপাশে ঘুরতে ঘুরতে এটাই বারবার ভাবছিল যে একটা আশা জাগছিল তার মনে। এই আশায় সে বাঁচছিল যে দাদাবাবু যদি ফিরে আসে। হ্যাঁ, সেই বন্ধনে পড়িয়া কিছুতেই দূরে যাইতে পারিতেছিল না। সেই বন্ধনে পড়িয়া, অর্থাৎ তার যে ওই আশা, সেই আশা থেকে সে যেন দূরে যেতে পারছিল না যে দাদাবাবু হয়তো ফিরে আসবে। হুম, সেই জন্য সে সে যেন সেগুলো সবকিছু ভুলে নিজের মতো করে জীবনটা পার করার সাহস সে যেন দেখাতে পারছিল না, বা সে পারছিল না কিছুতেই যে হয়তো দাদাবাবু ফিরে আসবে। হুম, তারপর হায় বুদ্ধিহীন মানব হৃদয়, যে এখানে এই লাইনগুলো এবার পরপর দেখলে মনে হবে যেন যে কঠিন বাস্তব বা একদমই সত্য সব মানুষের সাথেই হয়ে থাকে। যে হায় বুদ্ধিহীন মানব হৃদয়, যে উম মানুষের যে মন যে বুদ্ধিহীন বলা হয়েছে, যে এটা তো হবে না, এটা হওয়ার নয়, যেটা বাস্তব যেটা সত্য সেটা ঘটে গেছে। ও যে আশাটা নিয়ে রয়েছে যে দাদাবাবু হয়তো ফিরে আসবেন, সেটা তো সম্ভব নয়। তাই তাকে বুদ্ধিহীন মানব হৃদয় বলা হচ্ছে। হুম, যে বেকার আশা নিয়ে বসে আছে, যেটা কখনোই সম্ভব নয়। ভ্রান্তি কিছুতেই ঘোচে না। ভ্রান্তি, যে যে ভুল করে যে আশা নিয়ে আছে সেটা কিছুতেই ঘুচছে না বা সে বুঝছে না এরকম। যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে। প্রবল প্রবল প্রমাণকেও অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহুপাশে বাঁধিয়া বুকের ভিতরে প্রাণপণ জড়াইয়া ধরা যায়। হুম, অবশেষে একদিন সমস্ত নাড়ি কাটিয়া হৃদয়ের হয়ে গেল, হৃদয়ের রক্ত শুষিয়া সে পলায়ন করে। তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তি পাশে পড়িবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া ওঠে। তো এখানে কত একটা সুন্দর করে বলেছেন দেখো, যে ভ্রান্তি কিছুতেই ঘোচে না, যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে। হ্যাঁ, যে যুক্তিশাস্ত্রের বিধান, যে লজিক, যে যুক্তি, যেটা বাস্তব, সেটার কথা বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর। যে সেই যুক্তিশাস্ত্রের বিধান, যে বাস্তব সত্য, যেটা আসলেই ঘটবে, যেটা আসলেই ঘটে, যেটাকে
মানুষ মেনে নিতে পারে না, সেই যে বিধান যেটা ঘটার কথা, সেগুলো অনেক কষ্টে মাথায় ঢোকে। হ্যাঁ, প্রবল প্রমাণকেও অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহু পাশে বাঁধিয়া বুকের ভিতরে প্রাণপণ জড়াইয়া ধরা যায়। এখানে শুধুমাত্র রতনের কথা বলছেন না, গোটা মানব জাতির যারা এরকম সবকিছু শেষের পরেও একটা আশা নিয়ে বেঁচে থাকে, সেই কথাই এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন। এখানে কথক নয়, এখানে রতনের চরিত্রের জন্য নয়, বা পোস্টমাস্টারের চরিত্রের জন্য নয়, যেন মনে হচ্ছে এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরেরই কথা, তার নিজের মতদর্শন, সেটাই যেন এখানে তিনি তুলে ধরেছেন। হুম, যে প্রবল প্রমাণকেও অবিশ্বাস করিয়া মিথ্যা আশকেই বা মিথ্যা আশাকে দুই বাহু পাশে বাঁধিয়া বুকের ভিতরে প্রাণপণ জড়াইয়া ধরা যায়। যে প্রবল প্রমাণকেও, যে আহ, সত্যি প্রমাণটাও যেন আমাদের সামনে থাকে, চোখের সামনে, যে এটাই সত্য, দেখো বাবা এটাই সত্য, এটা ছাড়া কিছু হবে না। কিন্তু কি, সেই প্রমাণটাও আমাদের চোখের সামনে থাকলেও সেটাকে আমরা অবিশ্বাস করে চলে আসি। হুম, এটাকে অবিশ্বাস করে, যেটা মিথ্যা আশা, যেটা মনে আমরা পুষে রাখি যে না একদিন ঠিক হবে, ফিরে আসবে, সেই মিথ্যা আশাটাকে দুই বাহু পাশে বেঁধে বুকের ভিতরে প্রাণপণ জড়াইয়া ধরা যায়। অর্থাৎ আসল সত্যিটাকে আমরা মিথ্যে ভেবে সেটাকে অবিশ্বাস করে, যেটাই আসলে মিথ্যা আশা সেটাকেই আমরা জড়িয়ে ধরে প্রাণপণ জড়িয়ে রাখি, যাতে এটাই যেন ঠিক হয়ে যায় কখনো। এই এই মিথ্যে আশাটা যেটা আমাদের মনে আছে, যেটা আমরা পুষে রাখছি, মনে করা হয় যে এই মিথ্যে আশাটাই যেন কখনো সত্যি হয়ে যাবে। কিন্তু আসলেই যেটা সত্যি, যেটা প্রমাণ, যে যে প্রমাণটা সামনে থাকে, সেটাকেই আমরা অবিশ্বাস করি, সেটাকেই আমরা বিশ্বাস করি না। সে কথাই বলছেন এখানে। অবশেষে একদিন সমস্ত নাড়ি কাটিয়া হৃদয়ের রক্ত শুষিয়া সে পলায়ন করে। অবশেষে, যে বেশ বহুদিন কাটার পর, যে যখন দেখা যাচ্ছে যে না, এটা সম্ভব নয়, অনেক দিন পর, ততদিন দেখো রক্ত শুষিয়া, হৃদয়ের রক্ত শুষিয়া সে পলায়ন করে। সেই যে মিথ্যে আশাটা আমরা মনের মধ্যে জমিয়ে রাখি, সেই সেই আশাটা বহু দিন, দিনের পর দিন যাওয়ার পর, বহু দিন পরে তবেই আমাদের মাথায় ঢোকে যে আসলেই এটা মিথ্যে আশা ছিল, যে এটা কখনো ও, হবে না, সম্ভব নয়, যেটাকে আমরা এতদিন মেনে নিতে পারিনি। হ্যাঁ, তো সেটাই বলছি, হৃদয়ের রক্ত শুষিয়া, যে যতদিনে আমাদের সেই আসল সত্যটা আমাদের মাথায় ঢুকছে, বা যতদিনে আমরা বিশ্বাস করে উঠতে পারছি, ততদিনে সে হৃদয়ের রক্ত শুষে যেন সে পলায়ন করছে, বা রক্ত শুষে সে পালিয়ে যাচ্ছে। তাকে আমরা ধরে রাখতে, মানে মিথ্যে আশাটাকে শেষ পর্যন্ত ধরে রাখি না। সেটা বহুদিন পর, যে বহুদিন পর আমরা সেটাকে মন থেকে বার করতে পারি। আসলে সেটা সহজে যেটা বার করতে হয়, বা যেটা আসল বাস্তব সত্য, যেটাকে আমাদের সহজে মেনে নেওয়া উচিত, সেটাকেই আমরা সহজে মানতে পারি না। যেটা, সেটাকেই মানতে হয়। আসলে যে যে প্রমাণটা আমাদের চোখের সামনে থাকে, যেটাকে আমরা আহ আহ, অবিশ্বাস করি, আসলেই সেটাকেই বিশ্বাস করতে হয়। যেটা গল্পের পোস্টমাস্টার যিনি করেছেন, যিনি বাস্তবটাকে মেনে নিয়েছেন, আসল সত্যটাকে মেনে নিয়েছেন, নিয়ে নিজের জীবনে তিনি অগ্রগতি করতে পেরেছেন। কিন্তু রতন সেটা বোঝেনি। সে একটা মিথ্যে আশা নিয়ে বেঁচেছিল বা বাঁচছিল, যে হয়তোবা তার দাদাবাবু ফিরে আসবে। আসলেই বললাম যখন, যে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে শুধুমাত্র রতনের কথা নয়, যে 90% মানুষের কথাই বলেছেন, যারা এরকম ভাবে মিথ্যে আশাটাকেই সত্যি ভেবে বা আশা ভেবেই বাঁচার চেষ্টা করে। হুম, তারপর দেখো, তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তি পাশে পড়িবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া ওঠে। যতক্ষণে আমরা যে বুঝতে পারি যে আসলেই এটা মিথ্যা আশা, আহ এবং সেটা বহুদিন পরে যখন সেটা ছেড়ে চলে যায়, বা ওই যে বললো যে নাড়ি কাটিয়া হৃদয়ের রক্ত শুষিয়া সে পলায়ন করে, যতদিনে আমরা সেটা বুঝতে পারি, বা যতদিনে আমাদের চেতনা হয় যে আসলেই এটা মিথ্যা, তো ততদিনে
যে নাড়ি কেটে হৃদয়ের রক্ত যেন একেবারে শুষে নিয়ে যায়। এবং দ্বিতীয় ভ্রান্তিপাশে পড়িবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া ওঠে। ভ্রান্তিপাশ, এই যে রতনের যে মনের আবেগ, রতনের যে মনের ভাব যেটা প্রকাশ পাচ্ছে, বালিকা থেকে রতন যে বড় হয়ে ওঠা, একটা আহ আবেগ হৃদয় সম্পন্ন একটা নারী হয়ে ওঠা, বা পোস্ট মাস্টারের নিয়ে তার মনে যে জায়গা তৈরি হওয়া, সেই অনুভূতিটাকে ভ্রান্তি পাশ বলছেন এখানে রবীন্দ্রনাথ ঠাকুর। যে সারমর্ম বা এর উপসংহার হিসাবে যেন ভ্রান্তিপাশ শব্দটাকে তিনি ছেড়েছেন। যে দ্বিতীয় ভ্রান্তিপাশে পড়িবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া ওঠে, যে আবারও যেন সেই যেটাকে ভ্রান্তিপাশ বলা হচ্ছে, সেই ভ্রান্তিপাশে যেন আরো দ্বিতীয়বার যেন পড়বে, বা আরো দ্বিতীয়বার পড়ার জন্য যেন তার মন ব্যাকুল হয়ে ওঠে। সে দ্বিতীয়বার, মানে এটা ভাবা যায় বা বলা যায় যে সে দ্বিতীয়বার আবার এরকম তার মনে এরকম সঞ্চয় হোক বা সঞ্চার হোক এরকম অনুভূতির, হুম, সেটা যেন সে চালাতে পারে, বা সেরকম অনুভূতি তার যেন আবারও জাগতে পারে, হ্যাঁ, বা জেগে ওঠে, সেরকম একটা আশ্বাস দেওয়া হলো শেষে। তাহলে গল্পটা পুরোটা আমরা কি শিখলাম? এর আগে বেশ কিছুটা ক্লাস মিলে আমরা আলোচনা করছিলাম গোটা পোস্টমাস্টার গল্পটা। তো সেটার মূল যে পটভূমি বা মূল যে সারমর্ম সেটা কি ছিল, না আমরা প্রথমে গল্পের শুরুতে দেখতে পাই যে শহর থেকে একটি তরুণ, যে কিনা পোস্টমাস্টার পদে নিযুক্ত হয়েছে একটা উলাপুর গ্রাম, যেটাকে পণ্ড গ্রাম বা প্রত্যন্ত গ্রাম বলা হয়েছিল, সেই গ্রামে তার চাকরির সূত্রে আসা। সেখানে তাকে দিন যাপন রাত্রিবাস করতে হয় সেই আটচালা গৃহে। এবং সেখানেই দেখা যায় পোস্টমাস্টারের মন বসে না, বা তার নিঃসঙ্গতা বোধ কাজ করে, মন খারাপ এসে হানা দেয়, তার বাড়ির কথা মনে পড়ে, এবং আহ, তাকে দেখা যায় অসুস্থ হতেও। এবং সেখানে আমরা দেখি যে রতন নামে একটি বালিকা, আহ, যে পোস্টমাস্টারের আহ, কাজ করে দিত, ভাই শুনতো, এমনকি যখন পোস্টমাস্টার অসুস্থ হয় তার সেবা শুশ্রূষাও করেছেন, মায়ের মতো তাকে আগলে রেখেছি, উম, পথ্য রান্না করে দিয়েছে, সারা রাত ধরে তার শিয়রে বসেছিল। এবং একটা সময় আমরা দেখি যে রতন তার মনের যে ভাব সেটা একটু বদলেছে। অর্থাৎ পোস্টমাস্টার সম্পর্কে তার মনের এক কোণে তার সম্পর্কে একটা অনুভূতির হানা দিয়েছে, এবং বালিকা রতন থেকে রতন বড় হয়ে গেছে সেখানে আমরা বুঝতে পারছি। হ্যাঁ, এবং এই যে আহ, আহ, তার মনে যে একটা জায়গা করে নিয়েছে, বা পোস্টমাস্টার রতনের মনে যে জায়গা করে নিয়েছে, সেটা আমরা পরে বুঝতে পারলাম কখন, না যখন পোস্টমাস্টার সেই জায়গাটা থেকে, অর্থাৎ সেই উলাপুর গ্রামের তার যে মনের একাকিত্ব এবং স্থানের যে একাকিত্ব, সেই একাকিত্বে বিরক্ত হয়ে যখন সেখান থেকে পদত্যাগ করলেন, বা যখন তিনি তার শহরে তার নিজের পরিবারের কাছে ফিরে যাচ্ছেন বা যাওয়ার কথা যখন বললেন, তখনই দেখতে পাবো আমরা যে রতনের যে মনের ভাব সেটা প্রকাশ পাচ্ছে, তার মনের যে আবেগ সেটা প্রকাশ পাচ্ছে। এবং তাকে বেশ কিছু সময় চুপ থাকতে দেখা যায়, যে সে কতটা শকড হয়েছিল পোস্টমাস্টারের কথায়। এবং যখন সে একটা সময় ভেবেছিল যে তখন তাকে, এবারে পোস্টমাস্টারকে যখন বলেছিল যে আমাকে নিয়ে যাবে কিনা, সাথে করে রতনকে নিয়ে যাবে কিনা, তাতে তার উত্তরে পোস্টমাস্টার বাস্তব ভেবে তাকে নিয়ে যেতে নাকচ করে, এবং তাকে নিয়ে যায় না। তো এর ফলে পরে ফিরে যান পোস্টমাস্টার, নিজের শহরে ফিরে যান, এবং শেষে রতনের এক করুণ পরিণতি আমরা দেখতে পাই, তাই না? তো এই হলো গল্পের মূল বিষয়, যেটা আমরা বেশ কিছুদিন ধরে পড়ছিলাম। এই গল্পে আমরা দেখতে পাই যে দুই ব্যক্তির করুণ কাহিনী, তাই না? দুই ব্যক্তির করুণ কাহিনী কেন? তোমরা তো বলতেই পারো যে ম্যাম শেষে তো শুধু রতনের করুণ কাহিনী দেখলাম, যে পোস্টমাস্টার যিনি চলে গেলেন, সে তার তো তার মনে তো কিছু আবেগ বা কিছু জন্মায়নি, ততটাও তো ওর রতনের মতো উদ্বেলিত হৃদয় তার ছিল না, বা তত রতন যতটা
আশা করেছিল, বা যেরকম ভাবে তার মনে একটা প্রত্যাশা ছিল তার পোস্টমাস্টার তার দাদাবাবুকে নিয়ে, দাদাবাবুর সেই অনুযায়ী আবেগ তৈরি হয়নি। সে চলে গেল, ফেলে গেল পিছনে এই উলাপুর গ্রামে থাকা সমস্ত স্মৃতি, তার বন্ধুত্ব, সে সবকিছু ফেলে চলে গেল। এবং রতনকে সে শুধু স্নেহের সম্পর্কে ভাবে তাকে রেখেছে বা তাকে ভেবেছে। কিন্তু রতনকে আমরা দেখতে পাই যে চারপাশে, সেই গৃহের চারপাশে কেঁদে কেঁদে বেড়াতে, এবং যেখানে পোস্টমাস্টার যে কিনা তার বাস্তব সত্যটাকে মেনে নিয়ে যুক্তিবাদী হয়ে, আহ, সে মানে দর্শনের যুক্তিবাদিতায় সে আবেশ হয়ে সে সেখান থেকে, মানে তিনি সেখান থেকে ফিরে গেছেন কলকাতায় আহ, রতনকে ফেলে। তো সেখান থেকেই তোমরা বলতেই পারো যে তার কিভাবে করুণ কাহিনী হলো। বলা যায় যে দেখতেই পাচ্ছি আমরা যে রতনেরও এক করুণ কাহিনী, মানে করুণ পরিণতি। এবং পোস্টমাস্টারের যেটা করুণ পরিণতি সেটা হচ্ছে আহ সে তার একাকিত্ব। হুম পোস্টমাস্টারের একাকিত্ব বা নিঃসঙ্গতা, যখন তার পরিবারকে ছেড়ে এক প্রত্যন্ত গ্রামে এসে মানিয়ে নিয়ে থাকা, আহ, অসুস্থতায় তার পরিবারের কাউকে কাছে না পাওয়া, হুম সেই সবকিছুকে আহ, তার মানে তার দশা বা তার অবস্থা করুণ মনে হয়, এবং সেই একাকিত্ব বা নিঃসঙ্গতার জীবনটাকে। হুম এবং রতনের করুণ কাহিনী তো আমরা জানি, তার শেষ পরিণতি কি হয়েছিল। এবং রতনের যে বিষয়টা আমরা দেখি, অর্থাৎ একটা আহ, গ্রামের অনাথ মেয়ের প্রেমের অসারতা, এ- এবং তার করুণ পরিস্থিতির যে মুখোমুখি হতে হয়েছিল, সেই বিষয়টা রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এবং আহ, এই যে এখানে আমরা দেখি যে রতনের যে মনের যে ভাব, সে সে সবকিছুকে উম টাকা দিয়ে বিচার করেনি, শুধুমাত্র আবেগ প্রবণ, এবং তার অনুভূতিটাই আসল হয়ে দাঁড়িয়েছে। এবং যেটা যেটা সত্যি কেনা যায় না, টাকা দিয়ে কেনা যায় না। এবং আরো আমরা দেখতে পাই যে শেষকালে রতন ভালোবাসাই চেয়েছিল, তার ভালোবাসার বদলে সে একইভাবে সে যতটা অনুভব করে সেই অনুভূতির মতোই সেই ভালোবাসাটা পেতে চেয়েছিল। হুম এই যে স্নেহ বা দয়া, মানে যেটা পোস্টমাস্টার যেরকম ভাবে রতনকে ভাবতেন যে এইরকম ভাবে যে স্নেহ বা দয়ার চোখে রতনকে দেখতেন বা ভাবতেন, সেই স্নেহ বা দয়ার তো সেটা ভালোবাসার বিকল্প হতে পারে না, তাই না? ভালোবাসা তো ভালোবাসাই হয়, স্নেহ দয়াটা আলাদা, ভালোবাসাটা আরেকদিকে। দুটো দুটো আলাদা আলাদা। তো সেখানে তার দয়া করে যে টাকা দেওয়া বা তার জন্য যে ভাবা, সেই চিন্তাটুকু তাই জন্য সে চায়নি, বা সে তার দরকার নেই এরকম, যে তার স্নেহ দয়া চাই না, সে তার ভালোবাসার বদলে সে ভালোবাসাটুকুই পেতে চেয়েছিল। এবং সেটা সে পায়নি, তার ফলে তাকে আহত হতে হয়েছিল, এবং উম, তাকে কষ্ট পেতে হয়েছিল, এবং সে একটা আশা নিয়েও বেঁচেছিল। এবং এই যে তার ভালোবাসাটাকে রবীন্দ্রনাথ ঠাকুর ভ্রান্তি বলেছেন, যে ভ্রান্তিই তো, যে একটা উদাসীন মানুষের থেকে বা উদাসীনতা মনের থেকে ভালোবাসাটা প্রত্যাশা করা ভ্রান্তিই তো, তাই না? এবং গল্পের উপসংহার, যেটা একটু আগেই বললাম যে গল্পের উপসংহার তাই রবীন্দ্রনাথ ঠাকুর ভ্রান্তি পাশ বলেছেন। এবং সেই ভ্রান্তি পাশ কাটিয়ে তার মনে সেটা সঞ্চার হোক, বা সেই ভ্রান্তি পাশ আবার জন্মাক পরে অন্য কারোর জন্য, কিংবা তার নিজের জন্য। ঠিক আছে? তো এই হলো গল্পের সমস্ত বিষয় এবং পটভূমিকা বলা চলে। তো আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। যদিও বা কোনো লাইন বা কোনো কিছুর তাৎপর্য, কোনো মানে যদি বুঝতে অসুবিধে হয়, হ্যাঁ আমাকে অবশ্যই জিজ্ঞেস করো। কেমন? তো এই সমস্ত পোস্টমাস্টার গল্পের থেকে তোমাদের জন্য কিছু প্রশ্ন তুলে ধরেছি, ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন, আহ, এবং 100 শব্দের মধ্যে উত্তর, অর্থাৎ যেটাকে রচনাধর্মী প্রশ্ন বলা যায়। তো সেরকম কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি।
যেগুলোর উত্তর আমি তোমাদের থেকে আশা করছি, এবং তোমরা অবশ্যই উত্তরগুলো রেডি করো। যদি কোনো জায়গায় আটকায় বা করতে অসুবিধা হয় আমাকে জানিও, আমি উত্তর তৈরি করে দেব। ঠিক আছে? তাহলে এখানেই আমি আমার ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো। আহ, গল্পটা আবার পড়ো তোমরা, এবং প্রশ্নের উত্তরগুলো অবশ্যই করো। দেখা হচ্ছে পরের ক্লাসে তোমাদের নতুন কোনো অধ্যায় নিয়ে, সাহিত্য সঞ্চয়ন কিংবা সাহিত্য সম্ভার বা বাংলা ব্যাকরণ নিয়ে। ঠিক আছে? ধন্যবাদ।